তাহলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে তোমার তাহলে গতি, ঠিক আছে? গতি দুই ধরনের, অনেক ধরনের গতি আছে, বাট পুনরাবৃত্তি বা রিপিটেশনের উপর ডিপেন্ড করে গতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে নন পিরিয়ডিক। তুই লিখে ফেললি, ঠিক আছে? আমি লিখছি না। পিরিয়ডিক মানে পর্যাবৃত্ত গতি, মানে পিরিয়ড আছে, একটা নির্দিষ্ট পিরিয়ড পর সে রিপিটেশন ঘটবে, পুনরাবৃত্তি ঘটবে। যেমন ঘড়ির কাঁটা, ঠিক আছে? ঘন্টার কাঁটা বলে, মিনিটের কাঁটা বলে, সেকেন্ডের কাঁটা বলে, একটা নির্দিষ্ট সময় পর সে রিপিট করতেছে, তাই না? একটা নির্দিষ্ট ফিক্স টাইম, এমন না যে মানে ধরো প্রথমে 10 সেকেন্ড নিল, পরে আবার 20 সেকেন্ড, এমন তো না। প্রত্যেকবার 60 সেকেন্ড পর সে কি সেকেন্ডের কাঁটা একবার ঘুরতেছে, অলওয়েজ 60 সেকেন্ড রাখতেছে। তাহলে একটা নির্দিষ্ট ফিক্স টাইমে সে বারবার মুভ করতেছে বা রিপিটেশন করতেছে, ঘুরতেছে। তারপরে আমার আহ্নিক গতি, বার্ষিক গতি সব সেম। 365 দিন পর পৃথিবী একবার ঘুরছে, পৃথিবী সূর্যকে। তারপরে একদিন মানে 24 ঘন্টা পর নিজের অক্ষ কেন্দ্রকে একবার ঘুরতেছে। সব হচ্ছে একটা ফিক্স টাইম মেনটেন করে সে এই ঘটনাটা রিপিটেশন করতেছে। তাহলে রিপিটেশনের উপর ডিপেন্ড করে আমি গতিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা নন পিরিয়ডিক। তাহলে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডিক, আমাদের হচ্ছে টপিক। পিরিয়ডিক মানে হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ড থেকে কথাটা আসছে, যার একটা নির্দিষ্ট ফিক্সড পিরিয়ড আছে বা সময় আছে। ওকে, আচ্ছা। পিরিয়ডিক গতি যেগুলো আছে, পিরিয়ডিক গতি আমি উদাহরণ দিলাম, ঘড়ি, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, আহ্নিক গতি, বার্ষিক গতি, ঠিক আছে? সব হচ্ছে আমার পিরিয়ডিক গতি। এই পিরিয়ডের গতি আবার দুই ধরনের আছে, ঠিক আছে? একটা হচ্ছে অসিলেশন, আর একটা হচ্ছে নন অসিলেশন, বা একটা হচ্ছে স্পন্দন, আর একটা হচ্ছে মানে স্পন্দন নয় এমন কাইন্ড অফ, ঠিক আছে? তো স্পন্দন বা অসিলেশন মানে কি? কম্পন, কম্পন থেকে আসছে কথা, ঠিক আছে? কম্পন মানে টু এন্ড ফ্রো, ঠিক আছে? মানে এভাবে যে এভাবে কাঁপতে থাকবে, এভাবে এভাবে এভাবে। মানে বইয়ের ভাষা যদি বলি আমি, পর্যায়কালে অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক আরেকদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত যাবে। এর হচ্ছে তাহলে স্পন্দনের পরিচয়, যে অর্ধেক সময় একদিকে গেলে বাকি অর্ধেক আরেকদিকে, এভাবে সে এভাবে টু এন্ড ফ্রো এভাবে সে কি করবে? মুভ করতে হবে, কাঁপতে থাকবে। এটাকে আমি বলবো কি? স্পন্দন গতি, ঠিক আছে? তাহলে আমাদের গতি দুই ধরনের, পিরিয়ডিক, নন পিরিয়ডিক। আর পিরিয়ডিক গতি আবার দুই ধরনের, স্পন্দন, নন স্পন্দন বা স্পন্দন নয় এমন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি স্পন্দনকে লিখি এভাবে, অসিলেশন। অসিলেশন মানে কম্পন। স্পন্দন কিন্তু কম্পনের অনুরূপ, মানে সমার্থক শব্দ কিন্তু, ঠিক আছে? স্পন্দন কিন্তু বইয়ের ভাষা, বাট আমরা কিন্তু স্পন্দনকে সবসময় স্পন্দন বলি, আমরা কিন্তু কম্পনটাকে স্পন্দনই মিন করি, ঠিক আছে? অসিলেশনের এই স্পন্দন আবার দুই ধরনের, ঠিক আছে? স্পন্দন আবার দুই ধরনের, একটা হচ্ছে SHM বা সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে DHM বা ড্যাম্পড হারমোনিক মোশন। আমি আবার বলি, সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন বলে এটাকে। এটা মানে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। SHM মানে হচ্ছে আমার সরল ছন্দিত স্পন্দন, আর ড্যাম্প মানে হচ্ছে আমার দমিত, হারমোনিক মানে হচ্ছে ছন্দিত, দমিত, ছন্দিত স্পন্দনের কেন্দ্র। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এভাবে চিন্তা করি, সরল ছন্দিত স্পন্দনের কার্ভ, আশা করি তুমি একটু দেখছো আগে আগে এভাবে হয় না? সাইন কার্ভ হয় না একটা সাইন কার্ভ হয়ে থাকে, ঠিক আছে? আর ড্যামটা কিরকম হয় জানো? ড্যামটা তুমি হায়ার ফার্স্ট ইয়ারে গিয়ে পড়বা। তুমি যখন যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, তুমি ফার্স্ট ইয়ারে গেলে তুমি ড্যামটা পাবাই। তুমি মেকানিক্যাল পড়ো, ইলেকট্রিক্যাল পড়ো, সিভিল পড়ো, যেটাই পড়ো না কেন, তুমি ড্যামটা পাবা। ড্যামটা মনে হচ্ছে আমার রিয়েল লাইফে যেটা হয়ে থাকে, মানে মানে শুরুতে আমার অনেক বড় একটা কাঁপুনি দিবে, আর আস্তে আস্তে কি কাঁপুনিটা যাবে, থেমে যাবে, স্টপ হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে হচ্ছে আমার ড্যাম, এটা তোমার দরকার না, আমি হালকা হালকা তোমাকে ধারণা দিলাম। মানে কাঁপুনিটা মানে আজীবন স্থায়ী থাকবে না, একটা সময় কম্পনটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। রিয়েল লাইফে যেটা হয় আর কি, রিয়েল লাইফে কাঁপুনি, তুমি দেখো একটা বল, তুমি চিন্তা করো একটা বল একটা ড্রপ খাওয়ার পর কাঁপতেছে, ঠিক আছে? কিন্তু কি সারাক্ষণ কি সেম স্পিডে একটা সময় কাঁপুনি থেমে যাবে না? ওর ঘর্ষণ বল, বিভিন্ন অভিকর্ষ বল, বিভিন্ন কারণে থেমে যাবে। এটা হচ্ছে রিয়েল লাইফে থাকে। তো রিয়েল ডিএচএম হচ্ছে আমার রিয়েল, অনেক কিছুকে আমার ডিএচএম এর মধ্যে পড়বে, আবার অনেক কিছু এসএচএম এর মধ্যে পড়বে। যাই হোক, আমি আমাদের ডিএচএমটা আমার দরকার নেই, মানে আমাদের ড্যাম্পড হারমোনিক অসিলেশনটা আমাদের দরকার নেই। আমাদের লাগবে কি? আমাদের এটা হচ্ছে মেইন পড়া, SHM, এটা হচ্ছে আমাদের কি মেইন পড়াশোনা, SHMটা, ঠিক আছে? সরল ছন্দিত স্পন্দন। তো সরল ছন্দিত স্পন্দন হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া আমাদের প্রয়োজন, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2, আগামী নাম্বার 1টা বলি। নাম্বার 1টা হইতে হবে আমার ফোর্সটা অলওয়েজ সরণের সমানুপাতিক এবং বিপরীত।
ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ফোর্সটা স্মরণের সমানুপাতিক এবং বিপরীত। আমি আগে এবং নাম্বার বিপরীত। ওয়ান একটু এক্সপ্লেনেশন দিই। আমরা যদি তোমার আমরা যদি একটা সরল দোলক চিন্তা করে থাকি, দেখো যত আমি দোলনার কথা চিন্তা করো, তুমি দোলনাকে যত আমি এদিক দিয়ে পিছনে নিব, যত আমি স্মরণটা ঘটাবো ওর, ঠিক আছে, যত পিছনে নিব ওর এদিক দিয়ে আসার প্রবণতা তত বাড়বে না, তত স্পিডে, মানে বলটা যত বেশি হচ্ছে হুম না, বলো। হুম মানে তুমি যত দূর থেকে হুম তুমি ওকে ছেড়ে দিবে তত স্পিডে সে নিচে আসবে, তত স্পিডে সে নিচে আসবে। হুম কাইন্ড অফ এরকম না? হুম তার মানে আমি বলতে পারি যত হুম মানে যত কাছে থেকে আমি ছাড়বো তত কম স্পিড আসবে। ধরো এটা এখান থেকে আমি যদি ছেড়ে তাহলে এটা যে স্পিড আসবে এ কিন্তু অনেক বেশি স্পিড আসবে, তাই না, এই মানুষটা? হুম হুম ঠিক আছে, আমি যদি এখান থেকে ছেড়ে দিই কম স্পিড, এখানে আর বেশি, মানে আমি আমি বলছি তাহলে আমার যেখানে যে ফোর্সটা কাজ করতেছে এই বরাবর, ফোর্সটা কিন্তু আমার কি অনেক, মানে যত সরণ তুমি বাড়াচ্ছ, যত দূরে সাম্যাবস্থানে কত বেড়ে যাবে। তত বেড়ে যাচ্ছে। তার মানে কি ফোর্সটা কিন্তু আমার সরণের সমানুপাতিক হয়ে গেছে। কিন্তু তুমি হ্যাঁ যত তুমি এদিক দিয়ে বাড়াচ্ছ ওর আসার প্রবণতা উল্টা দিকে কাজ করতেছে, তাই না? যত হ্যাঁ ডান দিকে সরাচ্ছ তত বাম দিকে সে আসার চেষ্টা করতেছে, আসার ট্রাই হুম করতেছে। তাহলে কি দিকটা হুম কিন্তু কি বিপরীত না? হুম তাহলে আমার সরল বিপরীত। দোলকের গতি কিন্তু একটা SHM বা সরল ছন্দের স্পন্দনে বলতে পারবো, তাই না? জি জি বলতে ক্লিয়ার, পারবো। বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে যে সকল গতি, যে সকল স্পন্দন গতি, যে সকল কম্পন গতি আমার এফ সমানুপাতিক -x এই কন্ডিশন মেনে চলবে, তাদেরকে আমি বলবো সরল ছন্দের স্পন্দন। আমি আরেকটা উদাহরণ দিব, যেটা আমাদের আমাদের দ্বিতীয় উদাহরণে আমাদের মেইনলি হাইলাইট, ঠিক আছে, আমাদের বইয়ে, ঠিক আছে, সিকিউ বলো সবখানে আমাদের এই দুটো উদাহরণই থাকবে। আরেকটা উদাহরণ কি, আমার স্প্রিং এর গতি। স্প্রিং তুমি পড়ছো কাজকর্ম সূত্রে কয়েকদিন আগে পড়ছো, তাই না? হুম হুম তো আমি বলছিলাম যে যদি আমি এখানে এফ এজেন্ট বল দিই, ওকে, মনে আছে? ধরো হ্যাঁ এখানে এক্সপেরিমেন্ট, আমি এখান থেকে ধরো এখানে আনলাম আর কি, বল দিয়ে সাম্যাবস্থা নামে এক্সপেরিমেন্ট আনলাম, ঠিক আছে। জি তাহলে আমি যত টানবো বলতো, এফ এজেন্ট তো এদিকে কাজ করছে, বাট এফ হ্যাঁ রিস্টোরিং কি বা এফ স্প্রিং কি উল্টা দিকে কাজ করছিল না? উল্টা তো দিকে কাজ তত করবে, ওর ও হ্যাঁ। সাম্যাবস্থানে আসার প্রবণতা তত বাড়তেছে না, বলো। হ্যাঁ বেড়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি, তাহলে স্প্রিং এটা কি আমার এফ স্প্রিংটা কি আমার কাইন্ড অফ এরকম না, আমি পড়েছিলাম -x -x, হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ তাহলে স্প্রিংও কি হচ্ছে আমার এই ফোর্সটা সরণের সমানুপাতিক এবং বিপরীত এই কন্ডিশন মেনে চলতেছে। দ্যাটস আমি স্প্রিং এর গতিকেও আমি কি বলতে পারবো, সরল ছন্দিত স্পন্দন। ক্লিয়ার? হ্যাঁ সরল ছন্দিত স্পন্দন, তাহলে আমার ফোর্স, তাহলে আমার মনে রাখতে হবে, তাহলে আমি সরল সরল ছন্দিত স্পন্দনে আমার বলটা হচ্ছে যে সাম্যাবস্থানের অভিমুখে বেশিরভাগ ক্রিয়া করবে, সাম্যাবস্থানের দিকে। তুমি এদিকে নিলে ওই হ্যাঁ দিকে আসতে যাবে, তুমি এদিকে নিলে ওই দিকে আসতে যাবে, অলের সাম্যাবস্থানের হ্যাঁ দিকে সে কাজ করবে, মানে উল্টা আর কি, স্মরণের উল্টা। জি সাম্যাবস্থানে সরণ জিরো, সাম্যাবস্থানে সরণ জিরো। তাহলে তাহলে হুম সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে আমার সরল দোলক আর হচ্ছে স্প্রিং। এখন খেয়াল করতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওর গতিপথটা সরল রৈখিক হইতে হবে, ঠিক আছে, মানে কম্পনটা একদম একটা রেখা হুম বরাবর কাজ করতে হবে, কম্পনটা এভাবে এভাবে কাজ করতে হবে। তাহলে স্প্রিংটা তো এভাবে কাজ করে, দেখো এভাবে কাজ করে না স্প্রিং? হ্যাঁ করে তো। হ্যাঁ, বাট তুমি যখন সরল দোলক চিন্তা করবা, সরল দোলক কি আবার কার্ভ হয়ে যাচ্ছে না? হ্যাঁ তখন ওটা তো তাহলে কার্ভ হয়ে তাহলে যাচ্ছে। এটা তো ঝামেলা যাচ্ছে। আমি তো বললাম যে সরল ছন্দ স্পন্দন হয়ে গেলে আমার সরল রৈখিক হইতে হবে, তাই না? তো হ্যাঁ কিন্তু আমার মানে সরল ছন্দ স্পন্দন হয়ে গেলে আমার সরল রৈখিক হইতে হবে, কিন্তু আমার আহ এই যে দোলকটা আছে এটা কার্ভ হয়ে যাচ্ছে, বাট এটা সরল রৈখিক হচ্ছে না কার্ভ হয়ে গতিপথটা। যাচ্ছে। তাহলে এটার হ্যাঁ ক্ষেত্রে আমার বেসিক্যালি সেজন্য আমাদের একটা কন্ডিশন মেনটেন করতে সরল দোলকের ক্ষেত্রে। কন্ডিশনটা হচ্ছে আমার আমার যে কৌণিক সরণ আছে সরল দোলকের, কৌণিক সরণ মনে আছে? হ্যাঁ, পড়েছিলাম। কণিক সরণ, হ্যাঁ মনে আছে। এই যে এই এটা কোণটা, তাই না? ওই কোণ, হ্যাঁ। এই এটা কোণটা, এই কোণ। টিরাটা, এই টিরাটা আমার 4 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হতে হবে, এর চেয়ে বাড়ানো যাবে না, মানে অনেক ছোট রাখতে হবে আর কি। ঠিক হ্যাঁ আছে, তাহলে অনেক ছোট হলে কি হয়ে যাবে, তো তাহলে অনেক, মানে ধরো যেভাবে এভাবে মুভ করে, বুঝছো, এভাবে মুভ করে, এই যে হুম, এই কোণটা, ঠিক আছে না? হ্যাঁ তাহলে এভাবে মুভ করে বলে তাহলে যদি তুমি কোণটা ছোট রাখো, আসলে মানে কার্ভ হয়, মানে একটু সরল হয়ে যায় না, অনেক ছোট ছোট হ্যাঁ এরিয়ার জন্য ছোট হয়। সরলরৈখিক হয়ে যত যায়। এরিয়া বড় হবে তত জি কার্ভ হবে, এভাবে মুভ করে, ঠিক আছে, এই অংশটা জুড়ে, হুম, এটা তো আমার কি সরল রৈখিক, তাই না? হ্যাঁ দ্যাটস ওয়াই আমার কোণটা আসলে 4 ডিগ্রিতে ছোট রাখা হয় সরল দোলকের এক্সপেরিমেন্ট করার সময়, সরল স্পন্দনের জি জন্য। ক্লিয়ার জি আমার কথা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এই দুটো উদাহরণ বললাম। আমি তাহলে একটা জিনিস চিন্তা করে দেখি, ধর একটা বল আছে, কতগুলো ছোট ছোট বল আছে না, পিং পং বল বলতে। হ্যাঁ তাহলে ড্রপ খেলে অনেক অনেক উপর উঠে যায়,
খেয়াল করছো না? হ্যাঁ টেনিস বলের মতো হ্যাঁ লাগে। তাহলে ধরো একটা বল হ্যাঁ নিলাম আমি, একটা বল, সেখানে ড্রপ খেলো, ড্রপ খেলে সেখানে আবার এখানে আগের জায়গায় উঠে গেছে, ধরে নিলাম যে হ্যাঁ সংঘর্ষ হয়েছে, আগের জায়গায় উঠে গেছে, ঠিক আছে? আবার পড়তেছে এখান থেকে, ঠিক আছে? আবার ড্রপ খেয়ে এখানে আবার উঠে গেছে, ঠিক আছে? তাহলে জি তো কম্পন হচ্ছে না? জি আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা যে একটা স্পন্দন বলতে পারে আমি, বাট ইজি এসএইচএম, এটা কি সরলচন্দ্রের স্পন্দন? কোয়েশ্চেন হচ্ছে, আমি আমার কোয়েশ্চেনটা বলি, একটা বল তো এভাবে ড্রপ খাচ্ছে আবার আগে যে উঠে যাচ্ছে, আবার ড্রপ খাচ্ছে, মানে একই জায়গায় আর কি, ড্রপ খেয়ে উঠতেছে আবার উঠতেছে, তাই না? ড্রপ হ্যাঁ খাচ্ছে, ড্রপ খেয়ে আবার উপরে উঠে গেছে, আবার ড্রপ খা আবার নিচে নামি ড্রপ খেয়ে আবার উপরে উঠে যাচ্ছে, তাই না? তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ এখানে তো কম্পন তুমি দেখতেছো, তাই না? এভাবে অসিলেট করতেছে বলটা, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, এটা কি সরল ছন্দে স্পন্দন হবে কিনা, এই বলের গতিপথ বা বলের এই পথ হ্যাঁ গতি হবে হবে হবে। হবে আচ্ছা আমরা দেখি, হবে, আমরা দেখি তাহলে কি হয়। আমরা জানি সরল ছন্দে স্পন্দনের মেইন কন্ডিশন কি, আমার ফোর্সটা সরল ত্বরণের সমানুপাতিক হবে এবং বিপরীত দিকে। তাহলে ধরো, এবং বিপরীত দিকে হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে আমার ফোর্স মানে কি, আবার ফোর্স মানে তো আমার ত্বরণ, একই কথা না? বলতে পারবো? এফ হ্যাঁ সমান একই এম, এম তো কথা হ্যাঁ কনস্ট্যান্ট, তাহলে এফ সমানুপাতিক এ, এ সমানুপাতিক মাইনাস এক্স হলে বলতে পারি, বলতে পারবে এটা? হ্যাঁ পারবো আচ্ছা পারবো। তাহলে এবার একটা জিনিস চিন্তা করি, দেখো তো, ও যখন আমার উপরে উঠতেছিল, তোর উপরে উঠতেছিল, আমার ত্বরণ তো এদিকে কাজ করতেছে, হ্যাঁ আর সরণ কাজ করতেছে উপরের দিকে, তাই না? এক্স। হ্যাঁ জি তাহলে জিটা আমার কি হচ্ছে, উল্টা দিকে হচ্ছে না? মাইনাস এক্স হচ্ছে না? উল্টা দিকে যেত, উল্টা দিকে হচ্ছে এই না পয়েন্টে হচ্ছে না? জি নিচে হ্যাঁ এক্স উপরে, ঠিক আছে? জি কিন্তু কিন্তু এই কন্ডিশনে দেখো তো, জিও নিচে, এক্সও নিচে, তাই না? জি তাহলে এই কন্ডিশনে কি হচ্ছে, জিটা আর এক্স একই দিকে হয়ে গেছে, মানে জি সমানুপাতিক এক্স হয়ে গেছে না? জি তাহলে দেখো তো, আমার কি ক্রাইটেরিয়া মেনটেন করছে, ত্বরণটা যে সরণের সমানুপাতিক বিপরীত, এখানে কি বিপরীত হচ্ছে? সমানুপাতিক ঠিক হচ্ছে কিন্তু বিপরীত কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে কিন্তু বিপরীত হচ্ছে না না। তার মানে ইটস নট এন সিম্পল হারমোনিক অসিলেশন, ঠিক আছে? কারণ সিম্পল হারমোনিক হুম, অসিলেশন হওয়ার জন্য তোমার মাস্ট বি এই কন্ডিশনটা ফলো করতে হুম, হবে। ইটস এন অসিলেশন, একটা অসিলেশন, একটা কম্পন, এটা একটা স্পন্দন, বাট এটা কিন্তু সরল ছন্দিত স্পন্দন না, কারণ আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের জন্য আমার অলওয়েজ সরণের সমানুপাতিক এবং বিপরীত, এবং বিপরীত হতে হবে তাহলে এখানে অনলি সমানুপাতিক বাট নট বিপরীত, দ্যাটস ওয়াই ইটস, এটা একটা ড্যামড হারমোনিক অসিলেশন বেসিক্যালি। কেন জানো? কারণ এটা দেখো তুমি রিয়েল লাইফে গিয়ে এটা আসলে এরকম আজীবন কি সেম, একটা সময় কি ড্রপটা থেমে যাবে না? সেম থাকে না কমে যাবে এক্স্যাক্টলি, এটা কিন্তু আসলে সরল ছন্দের স্পন্দন আর ড্যামড, ঠিক আছে? কিন্তু তুমি যদি একটা মানে হুম, বায়ুশূন্য মিডিয়ামে তুমি যদি একটা সরল দোলক নাও, ঠিক আছে, এরপর ওকে যদি এখান থেকে ছেড়ে দাও, তাহলে এবার আজীবন সে সারাক্ষণ হুম, সে কাঁপতে থাকবে, যদি কোনো বাতাসের বাধা না থাকে। বাতাসের বাধার কারণে জি কিন্তু থেমে যায়, বাট তুমি যদি একটা শূন্য মিডিয়ামে নাও, তাহলে কিন্তু সে কি হবে, সে আজীবন এভাবে মুভ করতে থাকবে, সারাক্ষণ এভাবে মুভ হুম, করতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে বোঝা গেল তাহলে সরল ছন্দের স্পন্দন জিনিসটা। হ্যাঁ বুঝছি আচ্ছা, তাহলে আমরা সরল ছন্দের স্পন্দন সম্পর্কে আমরা মোটামুটি বুঝছি। তাহলে আমি যে একটা তবে আজকে পড়ে ফেলবো, যেটা হচ্ছে এখান থেকে জিনিস আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে আমি এফ সমানুপাতিক এক্স, তো এটা তো আমার সরল ছন্দের মেইন ইকুয়েশন না? এসএইচএম এর মেইন হ্যাঁ ইকুয়েশন এটা হচ্ছে এটা, তো এটা সমাধান তাহলে কি লিখতে পারি, এফ সমান কে এক্স লিখতে পারি না, মাইনাস কে এক্স সমানুপাতিক জন্য তুলে ফেললে হ্যাঁ লিখতে পারি লিখতে পারি। তাহলে আবার, তাহলে আমি আবার এফ সমান কত জানি, আমি এম এ জানি, জানি। হ্যাঁ জানি আচ্ছা, আবার এম সমান সমান আমি কি জানি, এ সমান ডিভি বাই ডিটি জানি। ডিভি বাই ডিটি হ্যাঁ আবার ডিডি অফ ভি কে আমি কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি। ডিটি স্কয়ার হ্যাঁ হ্যাঁ, মানে এম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখতে পারবো, ডিটি স্কয়ার লিখতে পারবো হ্যাঁ প্লাস কে এক্স, হ্যাঁ পারবো? পারবো তাহলে আমি এম দিয়ে ভাগ করে দিলে আমার কি থাকবে, ডি স্কয়ার এম এক্স, দিয়ে ভাগ করে দেবে ডি স্কয়ার এক্স এটা না? হ্যাঁ এটাই থাকবে আচ্ছা, কে বাই এম আমি একটু গবেষণা করবো, কে বাই এম, আমাকে বলো তো আগে কে এর মাত্রা কত বের করতে হবে আমার। দেখো কে সমান এফ বাই এক্স না, মাইনাস হ্যাঁ দরকার নেই, মাত্রা বের করার জন্য সাইন দরকার নেই, তাহলে এফ এর একক না কত, এমএলটি ইনভার্স টু না? এম এল টি ইনভার্স টু হ্যাঁ আর এক্স এর এক বাই মাত্রা কত, এল না? এল এল হ্যাঁ এম টি ইনভার্স তাহলে টু এটা এম থাকে, টি ইনভার্স টু তাহলে এম টি ইনভার্স টু, আর নিচে মাত্রা তো এম না? এম
তাহলে আমার মাত্রা এটা কত টি থাকে? ইনভার্স 2 টি ইনভার্স টু। টি ইনভার্স 2 তাহলে আমি তাহলে এটা লিখতে পারি কে বাই এম এর মাত্রা হচ্ছে আমার টি ইনভার্স 2, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি ওমেগা চিন্তা করি, ওমেগা মানে হচ্ছে আমার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, একই কথা। কৌণিক কম্পাঙ্ক, হ্যাঁ বা কৌণিক বেগও বলা যায়, আমার পর্যাবৃত্ত চ্যাপ্টারের জন্য আমি কৌণিক কম্পাঙ্ক হিসাব করবো, সমস্যা কম্পাঙ্ক, নেই, একই কথা। টোয়াইস পাই বাই টি ছিল আমার সূত্র, হ্যাঁ বা টোয়াইস পাই এন বাই স্মল টি, এন যখন 1 হবে twice তখন টিটা pi, ক্যাপিটাল টি হয় আর কি। তখন টি ক্যাপিটাল টি হয়ে হ্যাঁ, যাবে। টোয়াইস পাই তো কোনো মাত্রা বা একক কিছুই নাই, তাই না? না আর না, সময় একক তো ক্যাপিটাল টি, হ্যাঁ টি ইনভার্স 1 বলতে পারি, টি টাইমের একক, ইনভার্স 1 বলতে টাইমের পারি, মাত্রা টি ইনভার্স। ওমেগা স্কয়ারের মাত্রা কত হবে তাহলে? টি ইনভার্স 2 হবে না? টি ইনভার্স 2 হবে, হ্যাঁ তাহলে দেখো কে বাই কে এম বাই এম এর ইকুয়াল মাত্রা টি ওমেগা ইনভার্স স্কয়ার। 2, এই তাহলে বই দেখবা তুমি কে বাই এম এর জায়গায় এখানে ডিরেক্টলি ওমেগা স্কয়ার বসাই দিছে। ওমেগা স্কয়ার বসিয়ে দিছি, হ্যাঁ ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম বলে। এর কারণ হচ্ছে এই জন্য, কারণ এদের মাত্রা এটার মাত্রা দুটোটা সেম, মাত্রাগত সিমিলারিটির কারণেই কিন্তু আমার আসলে কে বাই এম কে আমি ওমেগা স্কয়ার লিখতে পারবো। ওমেগা স্কয়ার তাহলে লিখতে পারবো, আমি এখন যেটা পাইলাম সেটা হচ্ছে আসলে আমার এসএইচ এম এর ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যাপককলনীয় সমীকরণ, ঠিক আছে? সরল সঙ্গীত গতির ডিফারেনশিয়াল হ্যাঁ, ইকুয়েশন, হ্যাঁ বা ব্যাপককলনীয় সমীকরণ, বা এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন, নর্মাল মানে সরি এটা হচ্ছে আমার নর্মাল ইকুয়েশন, মানে সমানের বামে কিছু একটা হ্যাঁ দামে, এটা নর্মাল ইকুয়েশন। আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল হ্যাঁ ইকুয়েশন। হোয়াই ডিফারেনশিয়াল? বিকজ এখানে ডিফারেনশিয়াল টার্ম আছে, ডেরিভেটিভ টার্ম আছে। তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি অনেক ডিটেলস পড়ো, তুমি এই যে ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং এ যখন তুমি ম্যাথ ফার্স্ট ইয়ারে যাবা তখনই তোমার একটা ডিফারেনশিয়াল কোর্স থাকবে, একটা ইন্টিগ্রেশন কোর্স থাকবে। ডিফারেনশিয়াল কোর্সে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিটেলস পড়বা, ঠিক আছে? হ্যাঁ ওকে, যেহেতু আমি আপাতত এই জন্য just এটাই বাংলা কথা মনে রাখবে, সিম্পল জিনিস। যে সকল ইকুয়েশন আমার ডেরিভেটিভ টার্ম থাকবে ডি এর, ঠিক আছে, ডেরিভেটিভ টার্ম গুলো থাকবে, ওগুলো হচ্ছে আমি বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, ওগুলো ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল বা ব্যাপককলনীয় সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমার সরলচন্দ্র স্পন্দনের ব্যাপককলনীয় সমীকরণ, ঠিক আছে? আর কিছু মনে রাখো, আমার এখানে এক্স দিছে না, আমি তোমার বইয়ে কোথাও ওয়াই দিবে, তুমি ওয়াই ও বা এক্স দুটোটা আসলে সরণে মিন করে আর কি, ওয়াই দিয়ে হ্যাঁ সরণ মিন করবে, ডি স্কয়ার বা ডি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার ওয়াই দিবে, এই কথা। তুমি যে হ্যাঁ এক্স দিয়ে লিখতে পারো, তাহলে এফ সমান কে ওয়াই দিবা, বা এফ সমান মাইনাস হ্যাঁ ওয়াই, এই কথা। জি বুঝতে পারছি। ওকে, তাহলে আমার তাহলে মোটামুটি তাহলে আজকে আমি সরল চন্দ্র জিনিসটা কি সেটা জানলাম, পর্যাবৃত্ত গতি কি সেটা জানলাম, স্পন্দন গতি কি সেটা জানলাম, আর একটা জিনিস জানলাম সেটা হচ্ছে সরল চন্দ্র স্পন্দনের ব্যাপককলনীয় সমীকরণ, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমার হ্যাঁ এখানে অনেক ইকুয়েশন দেওয়া থাকে, ধরো বলতে পারে ধর একটা কোশ্চেন দেবে, একটা কণার একটা প্রশ্ন বললো একটা সরল চন্দ্র স্পন্দনের বা একটা কণার তোমার ব্যাপককলনীয় সমীকরণ দেওয়া হচ্ছে এরকম ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার প্লাস 25y ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। তোমাকে বললো যে কৌণিক কম্পাঙ্ক কত, কত বলো তো? কৌণিক কম্পাঙ্ক 25 √25, মানে 5, তাই না? হ্যাঁ 5, মনে সমান 5। হ্যাঁ এফ কত বলো তো? রৈখিক কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কি বলতো? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? এক হার্টস, সেকেন্ডে যতটি পূর্ণ যতগুলো কম্পাঙ্ক কম্পাউন্ড হয়, হ্যাঁ। তাহলে আমি এভাবে বলতে পারি ওমেগা যখন টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি ছিল, আমরা জানি এফ সমান 1/t, টি সেকেন্ডে একটা হ্যাঁ কম্পাউন্ড, তাহলে 1/2, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে সমান টোয়াইস পাই এফ লিখতে পারি। হ্যাঁ তাহলে ওমেগা পেয়ে গেলাম, তাহলে ওমেগা আমি টোয়াইস পাই দিয়ে ভাগ করি, আমি এখান তাহলে থেকে এফ পেয়ে এফ যাবো। বের করে ফেলতে পারবো, হ্যাঁ তাহলে আমি এফ আর টি চাইলে ক্যাপিটাল টি সমান কত, তাহলে এফ পেয়ে গেলে 1/t করলে ক্যাপিটাল টি পেয়ে যাবো, 1/f করলে, হ্যাঁ সরি, ঠিক আছে না? হ্যাঁ তাহলে এই ব্যাপককলনীয় সমীকরণ দেওয়া থাকবে তোমাকে, তোমাকে কিন্তু মানে আগে করতে হবে, মানে সিম্পলিফাই করে এভাবে দেওয়া থাকতে পারে, ধরো 5 দেওয়া আছে, তাহলে কি করে বলো তো, কি করবা? ধরো ইকুয়েশন দেওয়া আছে এটা, ওমেগা কত জিজ্ঞেস করছে, কৌণিক কম্পাঙ্ক কত জিজ্ঞেস করছে, এখান থেকে 5 কমন নিয়ে 5টাকে বাদ দিয়ে দিব। এক্স্যাক্টলি, ব্যাস। এটা হচ্ছে ওমেগা সমান সমান হচ্ছে √5, হ্যাঁ ব্যাস। ওকে ওকে, তাহলে আমি তাহলে ব্যাপককলন সমীকরণ পর্যন্ত তাহলে বুঝে গেলাম। আমি নেক্সট ক্লাস তাহলে আমি খুব ভালো করে আমি ডিটেলস দশা তোমাকে আমি বুঝাবো। দশা মানে আসলে আমার সামগ্রিক অবস্থাটা বইয়ের সংজ্ঞা, এক্স্যাক্টলি দশা মানে কি তোমার বুঝতে হবে। দশা, তারপর সরণ, বেগ, আমরা এগুলো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা তাহলে সেম, আজ কি বার? আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ, তাহলে শনিবার হচ্ছে শনিবারে সেম টাইমে 12টায়, ঠিক আছে? দুপুর 12টায় আমি ট্রাই করবো, যদি কোনো সমস্যা হয় আমি তাহলে ম্যাচ পাঠিয়ে দেবো, আশা করি দুপুরে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? তাহলে আজকে তাহলে যদি থাকতে, তাহলে ভালো থাকো তাহলে, জি আল্লাহ হাফেজ।